আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে মাইনর বেঙ্গলি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব তোমাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে। আজকে আমি আলোচনা করব কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, সবটাই আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই, ঠিক আছে? তো চলো শুরু করি। প্রথমে আমি 12 মার্কের আলোচনা করছি, পরে 6, তারপরে 3 মার্কের আলোচনা করব। তো তোমরা অবশ্যই খাতা কলম বের করো, অথবা তোমরা তো পড়েছই, তোমরা একটু শুনে নাও যে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, অথবা তোমরা ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো, অথবা শুনে শুনে কিন্তু লিখে নিতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্নটি রেখেছি, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। আবারও বলছি, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো পরবর্তী প্রশ্ন আছে, যেমন বাংলা গদ্যের বিকাশে বিদ্যাসাগরের অবদান, ভেরি ইম্পর্টেন্ট। এটাও দুটোর মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, খুব ভালো করে পড়বে। তারপরে তোমরা রামমোহন রায়েরটা একবার দেখে যাবে, ঠিক আছে? রামমোহন রায়েরটা একবার দেখে যাবে। তারপরে এরপর আমরা কাব্য সাহিত্য থেকে দেখব। দেখো, কাব্য সাহিত্য থেকে যদি আমরা দেখি, তাহলে কবি ঈশ্বর গুপ্তের প্রতিভাটা তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে। অথবা এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে, যুগসন্ধির কবি হিসেবে কে পরিচিত? যুগসন্ধির কবি হিসেবে কে পরিচিত, তার কবি প্রতিভা আলোচনা করো, ঠিক আছে? তো তোমরা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর মধুসূদনের কবিতাটা একটু পড়বে, মানে মধুসূদন কবির যে প্রতিভা রয়েছে তার, সেটা পড়বে একটু খুব ভালো করে। রবীন্দ্রনাথ ঠাকুরেরটা একবার দেখে যাবে, ঠিক আছে? তারপর ভোরের পাখি কাকে বলা হয়, তার কয়েকটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা খুব ভালো করে পড়বে। বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। তারপরে আমরা আরও যদি কিছু প্রশ্নের দিকে যাই, সেটা আমরা দেখব যে নাট্য সাহিত্য থেকে কোন বিষয়গুলি পড়তে হচ্ছে। দেখো, আমরা নাট্য সাহিত্য থেকে যেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আলোচনা করছি, সেটা হলো বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান। বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু আসবে, সেটা আমি আশা রাখছি। তারপরে প্রশ্ন, গিরিশচন্দ্রটা একবার পড়ে যাবে, গিরিশচন্দ্র অথবা মধুসূদন দত্তটা একটু জাস্ট একবার করে যদি তোমরা দেখে যাও না, তাহলে হয়ে যাবে। কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু একবার দেখে যাওয়া ভালো। প্রশ্ন বেশি পড়লে তো তোমাদের কোনো ক্ষতি নেই। তো আমি সেজন্য বলবো যে এই দুটো খুব ভালো করে পড়বে। এবং উপন্যাস থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পাবো উপন্যাস থেকে বঙ্কিমচন্দ্রের অবদানটা একবার জাস্ট দেখে যাবে। তারপর রবীন্দ্রনাথেরটা একটু পড়বে খুব ভালো করে। মানিক বন্দ্যোপাধ্যায়েরটা একবার দেখে যাবে, শরৎচন্দ্রটা পড়তে হবে না। তারপরে এবার আমরা আরও কিছু প্রশ্ন যদি দেখি, সেটা হলো আর একটা প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্যায়ের যে গল্পগুলি রয়েছে, সেই গল্পগুলি খুব ভালো করে পড়বে। ছোট গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায়েরটা একবার দেখে যাবে। রাজশেখর বসু ওরফে পরশুরামটা একবার দেখে যেও। তো তাহলে 12 মার্কের প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। এর মধ্যে থেকে আমি বলবো ফোর্ট উইলিয়াম কলেজটা খুব ভালো করে পড়ো, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথের উপন্যাস, ছোট গল্প। তো এই প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু বাদ দিবে না, ঠিক আছে? এবার আমি 6 মার্কের প্রশ্ন আলোচনা করছি। 6 মার্কের আমি আলোচনা করছি, যেমন বিদ্যাসাগরের দুটি সমাজ সংস্কারমূলক গ্রন্থের নাম উল্লেখ করো, গ্রন্থ দুটির পরিচয় দাও। আরেকটি বাংলা গদ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান, ঠিক আছে? 6 মার্কের জন্য এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবং শ্রীরামপুর মিশনটা একবার দেখে যাবে, ফোর্ট উইলিয়াম কলেজ আর শ্রীরামপুর মিশন, এই দুটো খুব ইম্পর্টেন্ট রয়েছে, তো এই দুটো খুব ভালো করে পড়ে যাবে। এবার আমরা আরও কিছু প্রশ্ন, যেমন মধুসূদন দত্তটা একটু পড়ে যাবে। মধুসূদন দত্তের যে কবিতাগুলি, মধুসূদনের যে সনেটগুলি রয়েছে, সেগুলোও খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এবং দুঃখবাদী কবি হিসেবে কে পরিচিত, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাকে বলা হয়, এই প্রশ্নগুলি 6 জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে।
মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য যে রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি আরও কিছু প্রশ্ন, যেমন দীনবন্ধু মিত্রটা নীলদর্পণ নাটকটা একটু দেখে যাবে, গিরিশচন্দ্র ঘোষের কয়েকটি নাটক পড়ে যাবে 6 মার্কের জন্য, ঠিক আছে। তারপর তোমরা পড়বে যে গিরিশচন্দ্র ঘোষের যে পৌরাণিক যে কাহিনীগুলো রয়েছে, অথবা পৌরাণিক নাটকগুলি খুব ইম্পর্টেন্ট। দেখো, এবার আমি যদি উপন্যাস থেকে আলোচনা করি 6 মার্কের প্রশ্ন, তাহলে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি একটু খুব ভালো করে পড়ে যাবে, জাস্ট একবার করে দেখে গেলে কিন্তু পারবে। এটা কিন্তু একটা উপন্যাস কাহিনী মতন রয়েছে, এবং ঘরে বাইরে একটু দেখে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটা একটু দেখবে। তোমাদের সিলেবাসটা প্রচুর বড়, বুঝলে, তো সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের পরিমাণ একটু বেশি হচ্ছে অবশ্যই, কিন্তু কিছু করার নেই, তোমাদের সিলেবাসটাই এত বড়। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু উপন্যাস সম্পর্কে একটু পড়ে যাবে, যেমন রয়েছে এখানে তোমাদের গণদেবতা, অথবা যে কোনো দুটি বলতে পারে, যে কোনো দুটি উপন্যাস আলোচনা করো। আরও পড়ে যাবে বঙ্কিমচন্দ্রের সামাজিক যে উপন্যাস রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে। আরও পড়বে বাংলা গল্পের প্রবর্তক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কিছু ছোট গল্প পড়বে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 2-3টি গল্প একটু জাস্ট দেখে যাবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের 6 মার্কের এবং 12 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্ন আমি আলোচনা করব। তোমরা যদি তোমরা কমেন্ট করবে, আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।